হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডন অফ জাস্টিস নিয়ে। এটি ডিসিইউ মানে ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের পুরো সিরিজের দ্বিতীয় কাহিনী। এর আগে আমি এই ইউনিভার্সের প্রথম স্টোরি অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি। সো প্রথম স্টোরি যদি এখনও কেউ দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিওটি এখানেই পজ করে উপরের আই বাটন কিংবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ম্যান অফ স্টিল মুভিটি আগে দেখে আসুন, তবেই এই মুভিটি আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল গল্পের দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। মুভির শুরুতেই আমরা এই মুভির একটি অন্যতম চরিত্র ব্রুস ওয়েন মানে ব্যাটম্যানের শৈশবের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি ব্রুস যখন খুবই ছোট তখন কোনো এক দুষ্কৃতীর হাতে তার বাবা মা দুজনেই খুন হয়ে যায়। এবার তার বাবা মায়ের শেষ কাজ সম্পন্ন করার টাইমে দুঃখে কষ্টে সে ওই জায়গা থেকে দৌড়াতে দৌড়াতে হঠাৎই একটি গুহার মধ্যে পড়ে যায়, যেখানেই থাকা এক ঝাঁক বাদুড় তাকে বৃত্ত করে ঘুরতে শুরু করে। আর ব্রুস হঠাৎ করেই বুঝতে পারে ওই বাদুড়গুলোর সাথেই সে উপরের দিকে উঠতে শুরু করেছে। এবার মুভিতে এই সিনের মাধ্যমে কি বোঝাতে চাওয়া হয়েছে সেটা আমার কাছে পুরোপুরি পরিষ্কার না, কারণ কমিক্স অনুযায়ী ব্যাটম্যান একজন অ্যান্টি সুপার হিরো হলেও তার মধ্যে কোনো সুপার পাওয়ারই নেই। তাই এখানে কোনোভাবেই বলা যায় না এই বাদুড়গুলির ক্ষমতাতেই সে হয়ে উঠেছে ব্যাটম্যান। আর এই মুভিতে এই সিনের পর ব্রুস ওয়েনকে ডিরেক্ট ব্যাটম্যান হিসাবেই দেখানো হয়েছে, তাই ব্যাটম্যানের অরিজিন এখানে পরিষ্কার না। যদিও ব্যাটম্যানের স্টোরি নিয়ে পার্টিকুলারভাবে অন্য মুভি আছে, যেটা আমি অন্য কোনো টাইমে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। ওকে, তো এখান থেকে সিন শিফট হয় বর্তমান সময়ে, মানে ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের প্রথম স্টোরি ম্যান অফ স্টিলের ঘটনা যে টাইমে শেষ হয়েছিল ঠিক তার 18 মাস পর। আচ্ছা, এখানে একটু আপনাদেরকে বলে রাখি, মুভিটি 3টে ব্যক্তিকে কেন্দ্র করে এগিয়েছে, তাই বহুবার সিন চেঞ্জ হওয়ার ফলে মুভিটি অনেকের কাছেই জটিল মনে হয়। ঠিক এই কারণেই আমি মুভির প্রত্যেকটি সিন পাই টু পাই এক্সপ্লেন না করে টোটাল স্টোরিটি আপনাদের কাছে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব, যাতে মূল গল্পটি আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ মুভির সিন অনুযায়ী আমি যদি আপনাদেরকে এক্সপ্লেন করি তাহলেও গল্পটি আপনাদের কাছে জটিলই মনে হবে। এনিওয়ে, মুভির টাইমলাইন যেহেতু ম্যান অফ স্টিলের 18 মাস পর, তো এই টাইমে আমরা দেখতে পাই সুপারম্যান একটি বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হয়েছে। মানে কারোর কাছে সে ভালো, আবার কারোর কাছে সে খুবই খারাপ। কারণ লাস্ট টাইমে আমরা দেখেছিলাম তার কারণেই এলিয়েনরা পৃথিবীতে আক্রমণ করেছিল। এমনকি সুপারম্যান ও জেনারেল জোডের মধ্যে যে লড়াই আমরা দেখেছিলাম সেই লড়াইয়ে বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিল, যে কারণে কিছু মানুষ সুপারম্যানের ক্ষমতাকে খুবই ভয় পায়। আর গভর্নমেন্টও সুপারম্যানের কাজকর্ম একদমই পছন্দ করে না, কারণ আগের পার্টি লাস্টে আমরা জেনেছিলাম গভর্নমেন্ট চেয়েছিল সুপারম্যানের উপর নজরদারি চালাতে, কিন্তু সুপারম্যান চাইছিল না তার উপর কেউ নজরদারি চালাক। সে তার নিজের ইচ্ছায় কাজ করবে, তার কাজে গভর্নমেন্ট কোনো হস্তক্ষেপ করতে পারবে না। যদিও আমরা সকলেই জানি সুপারম্যান সব সময় চায় সাধারণ মানুষদের হেল্প করতে, কিন্তু গভর্নমেন্ট চাইছিল সুপারম্যান গভর্নমেন্টের কথা অনুযায়ী কাজ করুক, যেটা সম্ভব না হওয়ার ফলেই গভর্নমেন্টের কাছে সে অপছন্দের ব্যক্তিতে পরিণত হয়। এনিওয়ে, গল্পের টুইস্ট শুরু হয় ব্রুস ওয়েন মানে ব্যাটম্যানকে দিয়ে, যিনি বর্তমানে একজন বিলিয়নিয়ার মানে কোটিপতি, আর একই সঙ্গে ব্যাটম্যান হিসেবে গোথাম নামক একটি শহরে প্রায় 20 বছর ধরে কাজ করে আসছে। ব্যাটম্যান হিসেবে কাজ মানে এই শুটের পিছনে থেকে খারাপ মানুষদেরকে শাস্তি দেয়া আর সাধারণ মানুষদেরকে হেল্প করা। মানে এক প্রকার সুপারম্যান ও ব্যাটম্যান দুজনের মোটিভ একই। কিন্তু লাস্ট টাইম সুপারম্যান ও জেনারেল জোডের মধ্যে যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ের ফলে ব্রুস ওয়েনের একটি অফিসের অনেক কর্মী মারা যায়, আর ব্রুস নিজের চোখের সামনে তাদের লড়াইয়ের এই ধ্বংসলীলা দেখে খুবই হতাশ হয়ে পড়ে, আর মনে মনে ডিসাইড করে নেয় সুপারম্যান মানবতার অস্তিত্বের জন্য একটি বড় সড়ো হুমকি। মানে সুপারম্যান যদি পৃথিবীতে থাকে তাহলে এই রকম এলিয়েন হামলা আবারও হতে পারে। আর এই সময় থেকেই ব্যাটম্যান সুপারম্যানকে ঘৃণার নজরে দেখতে শুরু করে। এদিকে আবার ক্লার্ক ডেইলি প্ল্যানেট নিউজে রিপোর্টার হিসেবে কাজ করার টাইমে যখন ব্যাটম্যানের কাজকর্ম সম্পর্কে জানতে পারে তখন সেও ব্যাটম্যানের কাজকর্ম একদমই ভালো চোখে দেখে না, কারণ ব্যাটম্যান আইনের ঊর্ধ্বে গিয়ে দোষীদেরকে শাস্তি দিত, যেটা সুপারম্যানের একদমই পছন্দ না। মানে তাদের দুজনের লক্ষ্য সাধারণ মানুষকে হেল্প করা হলেও তাদের দুজনের কাজকর্মের ধরন যেহেতু আলাদা, তাই তারা একে অপরের অপছন্দের ব্যক্তি হয়ে ওঠে। কিন্তু এই অপছন্দ থেকেই তাদের সম্পর্ক শত্রুতায় পরিণত হয় যখন তাদের মধ্যে এন্ট্রি নেয় এই মুভির মেন ভিলেন লেক্স লুথর, যে শহরের একটি নামি দামি বিজনেসম্যান
এবং সঙ্গে খুবই ইন্টেলিজেন্ট একজন ব্যক্তি। মুভিতে আমরা জানতে পারি লেক্স সকলের থেকে লুকিয়ে কিছু মেটা হিউম্যান নিয়ে রিসার্চ করছিল। এখানে বলে দিই, ডিসি কমিক্স অনুযায়ী মেটা হিউম্যান হলো সুপার পাওয়ার সহ একজন মানুষ। আর যেহেতু লেক্স মেটা হিউম্যান নিয়ে রিসার্চ করছিল, তাই সে ব্যাটম্যান এবং সুপারম্যান দুজনেরই অরিজিনাল পরিচয় জানতো। আর সঙ্গে এটাও জানতো মেটা হিউম্যানদের কারণে ভবিষ্যতে মানবজাতি বিপদে পড়তে পারে। আর এই সমস্ত মেটা হিউম্যানদের মধ্যে সব থেকে অন্যতম হলো সুপারম্যান। এই কারণেই সে প্ল্যান করতে শুরু করে কিভাবে সুপারম্যানকে হত্যা করা যায়, কিংবা গভর্নমেন্টের কাছে সুপারম্যানকে কিভাবে বদনাম করা যায়। এখানে একটি সিনে দেখানো হয়েছে লুইস মানে ক্লার্কের গার্লফ্রেন্ড একটি টেররিস্টের ইন্টারভিউ নিতে গেলে তার সাথে থাকা একজন অজানা ফটোগ্রাফারের কারণে লুইস তাদের হাতে বন্দী হয়ে যায়। ফলে সুপারম্যান তাদের লিডারকে মেরে লুইসকে তার হাত থেকে মুক্ত করে। কিন্তু এর মধ্যেই ঘটে অন্য আরেকটি ঘটনা। লেক্সের কথায় আনাতোলি নিয়াজেভ নামক একটি রাশিয়ান অস্ত্র পাচারকারী এই টেররিস্ট বাহিনীর সঙ্গে মিশে গিয়েছিল। আর এই টাইমে সে ও তার 2-3 জন লোক পুরো টেররিস্ট বাহিনীকে হত্যা করে জ্বালিয়ে দেয়। এরপর লেক্স ইচ্ছাকৃতভাবে একটি লেডিকে দিয়ে সুপারম্যানের নামে কেস করায়, যে আদালতে জানায় সুপারম্যান সেখানে বহু টেররিস্টকে হত্যা করেছে। আর একই সঙ্গে অনেক সাধারণ মানুষও মারা গেছে, যাদের মধ্যে তার বাবা মাও ছিল। তাই গভর্নমেন্ট যেন সুপারম্যানের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেয়। মানে এই সমস্ত কিছু কিন্তু লেক্স তার প্ল্যান মাফিক ইচ্ছাকৃতভাবেই করছিল, যাতে সুপারম্যানকে গভর্নমেন্টের নজরে খারাপ করে দেওয়া যায়। আর তার প্রথম পদক্ষেপ সফল হয়, কারণ ওই আদালতেই সিনেটর জানায় এই কাজের জন্য আইনের চোখে সুপারম্যান একজন অপরাধী। আগের ভিডিওতেও আমি বলেছিলাম শরীর ভালো হলেও আমার ভয়েসের কন্ডিশন খুবই খারাপ। একটানা কিছুক্ষণ কথা বলার পরেই আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে এবং কথা জড়িয়ে যাচ্ছে। তবুও আমি ধীর স্থিরভাবে ভয়েস রেকর্ড করার চেষ্টা করছি, তাই যদি আমার কোনো কথা বুঝতে অসুবিধা হয় দয়া করে একটু মানিয়ে নেবেন। এনিওয়ে, অন্যদিকে দেখা যায় ইন্ডিয়ান ওশনের কোনো একটি জায়গায় যেখানে জেনারেল জোডের টেরাফর্মিং মেশিনের ধ্বংসাবশেষ পড়েছিল, সেখান থেকে কিছু ডুবুরি ক্রিপ্টোনাইট নামক একটি আশ্চর্য রকমের উপাদান পায়। এবার ওই ক্রিপ্টোনাইট নিয়ে রিসার্চ করার পর লেক্স জানতে পারে ওই ক্রিপ্টোনাইটের ফলে যে কোনো ক্রিপ্টোনিয়ানের ক্ষমতা শূন্য হয়ে যায়। মানে ওই ক্রিপ্টোনাইটের সাহায্যেই সুপারম্যানকে হত্যা করা সম্ভব, কারণ সুপারম্যান একজন ক্রিপ্টোনিয়ান। এই কারণেই লেক্স সিনেটরকে বুঝিয়ে সুঝিয়ে ইন্ডিয়ান ওশান থেকে ওই ক্রিপ্টোনাইট নিজের শহরে আমদানি করার পারমিশন চায়, যাতে ক্রিপ্টোনাইটের সাহায্য নিয়ে এমন কিছু অস্ত্র তৈরি করা যায় যেটার মাধ্যমে মানবজাতি ভবিষ্যতে যে কোনো ক্রিপ্টোনিয়ান বা মেটা হিউম্যানদের বিরুদ্ধে লড়াই করতে পারে। কিন্তু সিনেটর লেক্সের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ তার মনে হয় না এই রকম কোনো হাতিয়ার বানানোর দরকার আছে। কিন্তু লেক্স চালাকি করে সিনেটরের অধীনস্থ একজন ব্যক্তির সাথে বিকল্প পরিকল্পনা করে, যে তাকে ওই ক্রিপ্টোনাইট আমদানি করার ব্যবস্থা করে দেয়। এমনকি একই সঙ্গে জেনারেল জোডের মৃতদেহ এবং তার ক্রিপ্টোনিয়ান স্কাউট জাহাজ নিয়ে রিসার্চ করার পারমিশনও দিয়ে দেয়। অন্যদিকে ওয়েন মানে ব্যাটম্যান জানতে পারে রাশিয়ান একজন অস্ত্র পাচারকারী আনাতোলির সঙ্গে লেক্স লুথারের যোগাযোগ আছে। মানে লেক্স নিশ্চয়ই কোনো 2 নম্বরী কাজের সাথে যুক্ত, এই ভেবেই সেও লেক্সের উপর নজরদারি চালাতে শুরু করে। আর ভাগ্যক্রমে লেক্স লুথারের কোম্পানি লেক্স কর্পের একটি বিজনেস মিটিংয়ের ইনভিটেশনও পেয়ে যায়। ফলে ওয়েন তার বাটলারের সাথে প্ল্যান করে উপস্থিত হয় লেক্স কর্পে, যাতে সেখান থেকেই ওয়েন লেক্সের কোম্পানি সম্বন্ধে কিছু তথ্য উদ্ধার করতে পারে। এইবার ওই বিজনেস মিটিংয়েই ক্লার্ক মানে সুপারম্যানকেও আমরা উপস্থিত থাকতে দেখি। আমি আগেই বলেছি লেক্স সকলের অরিজিনাল পরিচয় জানতো, তাই ইচ্ছাকৃতভাবেই সে ওয়েন এবং ক্লার্ককে ইনভাইট করেছিল। এনিওয়ে, এখানে ওয়েন এবং ক্লার্ক দুজনের সামনে একবারের জন্য উপস্থিত হলেও কেউই সুপারম্যান কিংবা ব্যাটম্যান হিসাবে কাউকেই চিনতে পারে না। যদিও সুপারম্যান তার ক্ষমতার সাহায্যে একবার হলেও ওয়েনের উপর সন্দেহ করে, কারণ ওয়েন যে তার কানে থাকা এয়ারপডের মাধ্যমে তার বাটলারের সাথে কথা বলছিল সেটা সুপারম্যানের কান পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু পরক্ষণেই সে আবারও বিজনেস মিটিং নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর সেই সুযোগেই ওয়েন ওই পার্টি থেকে আলাদা হয়ে তার বাটলারের কথা মতো একটি ফ্লোরে উপস্থিত হয়ে একটি ডিভাইসের মাধ্যমে লেক্সের কোম্পানির কিছু তথ্য কপি করতে শুরু করে। এরপর সে আবারও বিজনেস মিটিংয়ে উপস্থিত হয়, কিন্তু পরবর্তী সময়ে সে যখন ওই ডিভাইসটি নিতে যায় সে দেখতে পায় সেখানে ওই ডিভাইসটি নেই। এরপরেই সে বুঝতে পারে ওই মিটিংয়ে উপস্থিত একটি অচেনা ভদ্র মহিলা ডায়না প্রিন্স ওই ডিভাইসটি সেখান থেকে চুরি করে নিয়েছে। যদিও কিছুদিনের মধ্যেই ডায়না ওয়েনকে ওই ডিভাইসটি ফিরিয়ে দেয়, কারণ সেই ডিভাইসে যে ফাইল আছে সেটা এনক্রিপ্টেড, তাই ডায়না সেখান থেকে কোনো তথ্যই উদ্ধার করতে পারেনি। কিন্তু ওয়েন তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ওই ডিভাইসে থাকা সমস্ত ফাইল আনলক করে ফেলে। আর এই টাইমেই ওয়েন পোস্ট প্রোক্যালেপটিক বিশ্বের একটি স্বপ্ন দেখে, যেখানে সে দেখতে পায় সুপারম্যান তার বাহিনীর মাধ্যমে পুরো পৃথিবী দখল করে নিয়েছে, এমনকি ব্যাটম্যান মানে তাকেও সে বন্দি বানিয়েছে।
এইবার এই স্বপ্ন দেখে জেগে ওঠার পরেই হঠাৎই একটি পোর্টালের মাধ্যমে তার সামনে উপস্থিত হয় ফ্ল্যাশ। আমরা একে ফ্ল্যাশ হিসাবে চিনলেও ওয়েনের কাছে সে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যে ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে ক্ষণিকের জন্য ওয়েনকে কিছু নিউজ দিতে এসেছে। সে জানায় সুপারম্যানকে নিয়ে আপনার চিন্তাধারা একদম সঠিক, তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমাদেরকে খোঁজার চেষ্টা করুন। এরপরেই দেখা যায় সে ওই আনলক করা ফাইল থেকে কিছু মেটা হিউম্যান সম্বন্ধে জানতে পারে, যাদের নিয়ে লেক্স কিছু রিসার্চ করছিল। আর এই মেটা হিউম্যানগুলির মধ্যেই সে ওই মহিলাকেও দেখতে পায়, যে তার থেকে ওই ডিভাইসটি চুরি করে নিয়েছিল, মানে ডায়না প্রিন্স। আর এখান থেকেই সে জানতে পারে ওই মহিলাও একজন মেটা হিউম্যান, যাকে আমরা ভবিষ্যতে ওয়ান্ডার ওম্যান হিসাবে দেখতে পাবো। আর একই সঙ্গে ফ্ল্যাশ ও অ্যাকোয়াম্যান সম্বন্ধেও জানতে পারে। এছাড়াও ওই ফাইল থেকেই সে উদ্ধার করে লেক্স ইন্ডিয়ান ওশান থেকে বেআইনিভাবে ক্রিপ্টোনাইট নামক একটি পাথর আমদানি করছে, যেটার মাধ্যমে ক্রিপ্টোনিয়ানদের খুব সহজেই হত্যা করা সম্ভব, মানে সুপারম্যানকেও হত্যা করা যেতে পারে। আর এটা জানতে পারার পরেই ওয়েন তার বাটলারের সাথে মিলে প্ল্যান করে ওই ক্রিপ্টোনাইট চুরি করার জন্য, কারণ ওয়েন চায় ওটার মাধ্যমেই কোনো হাতিয়ার তৈরি করতে, যাতে তার স্বপ্ন যদি কোনো দিন সত্যি হয় তাহলে সে ওই হাতিয়ারই যেন সুপারম্যানের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। অন্যদিকে ক্লার্ক কোথাও থেকে খবর পায় ব্যাটম্যান যে সমস্ত দোষীদের শাস্তি দেয় তাদের উপরে সে একটি স্ট্যাম্প লাগিয়ে দেয়, আর ওই ব্যক্তিরা যদি কোনোভাবে আইনের হাতে ধরা পড়ে তাহলে জেলের মধ্যে বাকি কয়েদিরা কোনো না কোনোভাবে তাকে হত্যা করে ফেলে। আর এই রকমভাবে প্রায় বহু মানুষ মারা গেছে। ক্লার্ক এটা জানার পরেই মনে করে এইটা ব্যাটম্যান একদমই ঠিক করছে না, কারণ দোষীদের যখন জেলই হয়ে যায় তারপরেও তার মারা যাওয়াটা ঠিক না। আসলে এইটাও লেক্সের একটি প্ল্যান। সে অন্য কয়েদিদের টাকা দিয়ে ওই সমস্ত লোকদের হত্যা করত, যাদের উপর ব্যাটম্যান তার স্ট্যাম্প লাগিয়ে দিত। এমনকি লেক্স নিজেই ক্লার্কের কাছে এই খবরগুলি পাঠিয়েছে, যাতে সুপারম্যান ব্যাটম্যানের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। কারণ আগেই বলেছি, লেক্স চাইছিল সুপারম্যান ব্যাটম্যানের সাথে মারামারি করে হয় মারা যাক, না হয় ব্যাটম্যানকে হত্যা করে সে সকল সাধারণ মানুষ সহ গভর্নমেন্টের কাছে খারাপ হয়ে যায়। আর এই মুহূর্তে তাই হয়। ক্লার্ক ডিসিশন নেয় এইবার ব্যাটম্যানকে থামাতেই হবে। তো পরবর্তী সিনেই দেখা যায় ব্যাটম্যান তার সিগনেচার ড্রেস পরে উপস্থিত হয় ক্রিপ্টোনাইট চুরি করার জন্য। এবার যখন ব্যাটম্যানের সঙ্গে লেক্স লুথারের বাহিনীর লড়াই চরম পর্যায়ে পৌঁছায়, ঠিক তখনই সেখানে হাজির হয় সুপারম্যান। আর ব্যাটম্যানের সম্মুখে হাজির হয়ে তাকে হুমকি দেয় সে যেন আজ থেকেই তার এই সমস্ত কাজ থেকে বিরতি নেয়, না হলে পরবর্তীতে তার জন্য খুবই খারাপ কিছু হবে। পরবর্তী সিনেই দেখা যায় লেক্স প্ল্যান করে ওয়ালেস কিপ নামক একটি ব্যক্তিকে জোগাড় করে, যে সুপারম্যান ও জেনারেল জোডের লড়াই হওয়ার টাইমে নিজের পা হারিয়েছিল। আর লেক্স তাকে টাকা খাইয়েই সুপারম্যানের নামে কেস করায়। ফলে গভর্নমেন্ট দ্রুত একটি বিচার সভার আয়োজন করে, যেখানে সেনেটর ঘোষণা করে ওই বিচার ব্যবস্থায় সুপারম্যানকে হাজির হতে হবে। ফলে সুপারম্যানও নির্দ্বিধায় সেখানে হাজির হয়ে যায়, কারণ সে তো সব সময় সাধারণ মানুষের ভালো চায়। কিন্তু লেক্স চালাকি করে যে মানুষটির পা হারিয়েছিল তাকে একটি আধুনিক হুইল চেয়ার গিফট করে, আর সেই হুইল চেয়ারের মধ্যেই একটি বোম ফিট করে রাখে। এবার যখন সুপারম্যান ওই বিচার ব্যবস্থায় হাজির হয়, ঠিক তখনই ওই বোমটি সে বিস্ফোরণ ঘটায়। ফলে গভর্নমেন্টের সমস্ত আধিকারিক সহ সেখানে উপস্থিত প্রায় সকল মানুষই মারা যায়। কিন্তু সুপারম্যান ওই ঘটনা থেকে বেঁচে যায়, কারণ তার তো সুপার পাওয়ার আছে। এইবার এই ঘটনার ফলেই সুপারম্যান সাধারণ মানুষের চোখে আরও খারাপ হয়ে যায়, কারণ সবাই ভাবতে শুরু করে তার বিরুদ্ধে ওই বিচার ব্যবস্থা আয়োজন করার ফলেই সুপারম্যান নিজেই ওই ঘটনা ঘটিয়েছে। আর সুপারম্যানও আগে থেকে ওই বোম সম্বন্ধে বুঝতে পারেনি, কারণ এই বিচার ব্যবস্থা নিয়ে সে খুবই উদ্বিগ্ন ছিল। এইবার সকলের চোখে যখন সুপারম্যান খারাপ হতে শুরু করে, তখনই সে এই শহর ছেড়ে বহু দূরে কোথাও চলে যায়। কিন্তু এই ঘটনা নিউজে দেখার পর ব্রুস ওয়েন মানে ব্যাটম্যান ডিসিশন নেয় অনেক হয়েছে, এইবার সুপারম্যানের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নিতেই হবে। এই ভেবেই সে লেক্স কর্পে হামলা করে সেখান থেকে ক্রিপ্টোনাইট চুরি করে নেয়। যেটা দেখার পর লেক্স খুবই খুশি হয়। কি ভাবছেন, তার এত ইম্পর্ট্যান্ট একটি জিনিস চুরি হয়ে গেল আর সে কেন খুশি? আসলে লেক্স প্রথম থেকেই চাইছিল ব্যাটম্যান ক্রিপ্টোনাইট চুরি করুক আর সেটার সাহায্যে সুপারম্যানকে সে হত্যা করুক। মানে তার এতদিনের আশা এখন প্রায় সফল হতে চলেছে। যাই হোক, ব্যাটম্যান ক্রিপ্টোনাইট চুরি করার পর সেটার সাহায্যেই সে একটি ক্রিপ্টোনাইট গ্রেনেড লঞ্চার এবং একটি ক্রিপ্টোনাইট বর্ষা তৈরি করে। তারপরেই সে ব্যাটম্যান লোগো দেয়া একটি আলো আকাশের দিকে ফোকাস করে সুপারম্যানের আশায় অপেক্ষা করতে শুরু করে। কিন্তু সুপারম্যান তো শহরে নেই, সে তো নির্বাসন নিয়েছে। এটা জানার পরেই লেক্স প্রথমেই ক্লার্কের দত্তক মা মার্থা কেন্টকে অপহরণ করে এবং একই সঙ্গে তার গার্লফ্রেন্ড লোইস লেনকেও অপহরণ করে। আর লেক্স কর্প বিল্ডিং এর একদম উপরে নিয়ে গিয়ে সেখান থেকে তাকে নিচের দিকে ঠেলে দেয়। আর ক্ষণিকের মধ্যেই আমরা দেখতে পাই নিচে পড়ার আগেই সুপারম্যান তার গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে নেয়।
তারপর সোজা উপস্থিত হয় লেক্সের সম্মুখে। এবার লেক্স সুপারম্যানকে দেখে সঙ্গে সঙ্গে সে তার পুরো প্ল্যান সম্বন্ধে তাকে জানায়, মানে এতদিন সে কিভাবে তাকে এবং ব্যাটম্যানকে একে অপরের শত্রুতে পরিণত করেছে এই সব ব্যাপার তাকে খুলে বলে। যেটা বুঝতে পেরেই সুপারম্যান যখন তাকে মারতে যায় তখনই লেক্স তাকে জানায় তার মাকেও সে বন্দি বানিয়ে রেখেছে, তাই তার কথা মতো সে যদি ব্যাটম্যানকে হত্যা না করে তাহলে সে তার মাকে মেরে ফেলবে। ফলে সুপারম্যান এক প্রকার বাধ্য হয়েই রওনা হয় ব্যাটম্যানের সাথে লড়াই করার জন্য। এখানে আমি একটু অবাক হয়েছি, কারণ মুভিতে দেখানো হয়েছে সুপারম্যানের দুর্দান্ত সিক্স সেন্স, কারণ তার পরিচিত কেউ যখনই বিপদে পড়ে সে দূর থেকেই সেটা বুঝতে পেরে যায়। মানে মুভিতে এই রকম ঘটনা তার গার্লফ্রেন্ডের ক্ষেত্রে আমরা 3-4 বার দেখেছি, কিন্তু এই মুহূর্তে তার মাকে লেক্স কোথায় বন্দি করে রেখেছে এটা সুপারম্যান কেন বুঝতে পারল না। যদিও সুপারম্যান যদি এটা বুঝে যেত তাহলে হয়তো মুভিটা আর সামনের দিকে এগোতো না। যাই হোক না কেন, যদি কোনো ডিসি ফ্যানের কাছে এর উত্তর থেকে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমিও আপনাদের থেকে নতুন কিছু জানতে পারি। এরপর দেখা যায় সুপারম্যান ব্যাটম্যানের সম্মুখে হাজির হয়ে যখন তাকে এই পুরো ঘটনা বোঝানোর চেষ্টা করে তখন ব্যাটম্যান এই সব কিছু না শুনেই তার উপর আক্রমণ করতে শুরু করে। ফলে সুপারম্যানও আর কোনো উপায় না দেখে তার সাথে লড়াই করতে থাকে, কিন্তু সুপারম্যানের কাছে ব্যাটম্যানের ক্ষমতা কিছুই না। তবুও শেষ দিকে ব্যাটম্যান তার একটি ক্রিপ্টোনাইট গ্যাস ব্যবহার করায় সুপারম্যান পুরোপুরি দুর্বল হয়ে পড়ে। এরপর যখন সুপারম্যানকে পুরোপুরিভাবে হত্যা করার জন্য ব্যাটম্যান তার তৈরি সেই ক্রিপ্টোনাইট বর্ষা ব্যবহার করতে যাবে, ঠিক তখনই সুপারম্যান তাকে মার থেকে বাঁচানোর জন্য অনুরোধ করে। এই কথা শুনে ব্যাটম্যান পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ ব্যাটম্যান মানে ওয়েনের মায়ের নামও মার্থা, যাকে আমরা প্রথম সিনেই মারা যেতে দেখেছি। এইবার ব্যাটম্যান যখন সুপারম্যানের মুখে তার মায়ের নাম শোনে তখনই সে তার থেকে জানতে চায় এই নাম তুমি কেন নিলে। এই টাইমেই লুইস সেখানে উপস্থিত হয়ে সুপারম্যানের এই কথার প্রকৃত অর্থ ব্যাখ্যা করে, আর সুপারম্যান তাকে জানায় এই সমস্ত কিছুর পিছনে লেক্সের হাত রয়েছে, আর আমার মাকে সেই বন্দি বানিয়েছে, তাই এখন তাকে প্রথমেই যেতে হবে তার মাকে উদ্ধার করতে। কিন্তু লুইস তাকে জানায় যে জায়গায় ক্রিপ্টোনিয়ান ওই জাহাজ সংরক্ষণ করা হয়েছে সেখানে হঠাৎ করেই কিছু অস্বাভাবিক কর্মকাণ্ড হওয়া শুরু হয়েছে, তাই এই মুহূর্তে সুপারম্যানের আগে সেই জায়গায় যাওয়া উচিত। ফলে ব্যাটম্যান সুপারম্যানকে আশ্বাস দেয় তুমি নির্দ্বিধায় যাও, আমি কথা দিলাম তোমার মাকে বাঁচানোর দায়িত্ব আমার। এই বলেই ব্যাটম্যান তার ব্যাট মোবাইলে চড়ে তার বাটলারের সাহায্য নিয়ে খুব সহজেই পৌঁছে যায় সেই জায়গায় যেখানে লেক্সের লোকজন সুপারম্যানের মাকে বন্দি করে রেখেছিল। আর সেখানে পৌঁছেই ব্যাটম্যান তার অসাধারণ স্কিলের মাধ্যমে খুব সহজেই সুপারম্যানের মাকে তাদের হাত থেকে উদ্ধার করে। অন্যদিকে দেখা যায় লেক্স ওই ক্রিপ্টোনিয়ান জাহাজে প্রবেশ করে ক্রিপ্টোনিয়ান প্রযুক্তির বিশাল ডাটাবেস অ্যাক্সেস করে, যে কারণে সেখানে অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড হতে শুরু করেছিল। আসলে লেক্স জেনারেল জোডের মৃতদেহ আর তার নিজের ডিএনএ একত্রিত করে ক্রিপ্টোনিয়ান প্রযুক্তি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ডুমসডে নামক একটি ভয়ঙ্কর দানবকে তৈরি করে। আর এরপর যখন সুপারম্যান তার সামনে হাজির হয় আর সে বুঝতে পারে ব্যাটম্যান আর সুপারম্যান এখন একত্রিত হয়ে গেছে, তখনই সে সুপারম্যানকে হত্যা করার জন্য তার তৈরি সেই দানবকে মুক্ত করে দেয়। ফলে সেখানেই শুরু হয় সুপারম্যান ও ডুমসডের মধ্যে লড়াই। কিন্তু সুপারম্যান লক্ষ্য করে ওই দানবকে হারানো তার পক্ষে কোনোভাবেই সম্ভব না, কারণ যে কোনো ধরনের হামলায় ওই দানবের শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে। এদিকে গভর্নমেন্ট এই দানবের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা তার উপর নিউক্লিয়ার হামলা করে, কিন্তু এর ফলে ওই দানবের শক্তি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পায়। কিছুক্ষণের মধ্যে ব্যাটম্যানও সেখানে উপস্থিত হয়ে তার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু তারা দুজনেই তার সাথে পেরে ওঠে না। এইবার এই নিউজ টিভিতে দেখার পরেই ডায়না প্রিন্স মানে আমাদের ওয়ান্ডার ওম্যান তার প্রকৃত রূপে সেখানে হাজির হয়। তারপর তিনজন মিলে শুরু করে তার বিরুদ্ধে লড়াই, কিন্তু এখানেও সুপারম্যান বুঝতে পারছিল এইভাবে এই দানবকে হারানো কোনোভাবেই সম্ভব না। আর তখনই তার মনে পড়ে ব্যাটম্যানের তৈরি সেই ক্রিপ্টোনাইট বর্ষার কথা। ফলে সুপারম্যান সঙ্গে সঙ্গেই ওই বর্ষা উদ্ধার করে সেটার মাধ্যমেই দানবটিকে মারাত্মকভাবে আঘাত করে, কিন্তু দানবটি মারা যাওয়ার আগের মুহূর্তেই সুপারম্যানকেও গুরুতরভাবে আহত করে। আর যেহেতু দানবটির শরীরে ক্রিপ্টোনাইট প্রবেশ করেছিল তাই তার আঘাতে সুপারম্যানও এখানেই মারা যায়। আগের ভিডিওতে আমি বলেছিলাম 20,000 লাইক করার জন্য, কিন্তু প্রায় 2 লাখের বেশি বন্ধু ভিডিওটি দেখলেও মাত্র 20,000 লাইক এখনও কমপ্লিট হয়নি, যেটা আমাকে খুবই হতাশ করেছে। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের কাজ করার উদ্দীপনা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এনিওয়ে, পরবর্তী সিনে দেখা যায় মেট্রোপলিসে সুপারম্যানের স্মৃতি উদ্দেশ্যে তার শেষ কাজ সম্পন্ন করা হয়। অন্যদিকে স্মলভিলে মানে ক্লার্কের পুরনো শহরে তারও শেষ ক্রিয়া সম্পন্ন করা হয়,
কারণ নিউজে প্রকাশ করা হয়েছিল ওই হামলায় সুপারম্যানের সাথে অনেক সাধারণ মানুষও প্রাণ হারিয়েছে, যার মধ্যে ক্লার্কও একজন। আর এই শেষ কার্যে আমরা সেখানে ওয়েন এবং ডায়না দুজনকেই দেখতে পাই। ওয়েন সেখানেই ডায়নাকে জানায় সে তারই মতো কিছু মেটা হিউম্যানদের নিয়ে একটি টিম গঠন করতে চায়, যাতে ভবিষ্যতে বড় সড়ো যে কোনো হামলা থেকে তাদের টিম সাধারণ মানুষকে উদ্ধার করতে পারে। কারণ ওয়েন ভেবেই নিয়েছিল তার স্বপ্নের মতো সত্যিই যদি এলিয়েনরা পৃথিবীতে কোনোদিন হামলা করে তাহলে সে একা কোনোদিনই তাদের সাথে পেরে উঠবে না। এই কারণেই সে ডায়না, প্রিন্স সহ বাকি মেটা হিউম্যান মানে যাদেরকে সে লেক্সের ফাইলে দেখেছিল তাদেরকে একত্রিত করার চিন্তা করে। অন্যদিকে দেখা যায় লেক্সের এই কাজের জন্য তাকে অ্যাট লাস্ট গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাকে গ্রেপ্তার করার আগে সে আরও একটি মারাত্মক কাজ করে ফেলেছে। সে ক্রিপ্টোনিয়ান ওই জাহাজের প্রযুক্তি ব্যবহার করে স্টেফেন উলফ নামক একটি এলিয়েনের সাথে যোগাযোগ করে ফেলেছিল, যে পৃথিবীবাসীদের জন্য ভবিষ্যতে মারাত্মক একটি বিপদ হতে চলেছে। যাই হোক, এরপর ব্যাটম্যান যখন জেলে থাকা লেক্সের সম্মুখে উপস্থিত হয়ে তার গায়ে তার স্ট্যাম্প মারার চেষ্টা করে, তখনই লেক্স তাকে জানায় যুদ্ধের ঘন্টা বেজে গেছে, কারণ পৃথিবীতে থাকা সুপারম্যান যে মারা গেছে সেই খবর পুরো ইউনিভার্সে ছড়িয়ে পড়েছে। তাই খুব তাড়াতাড়ি পৃথিবীতে নতুন কোনো এলিয়েন হামলা করতে চলেছে। মানে এখানে লেক্স স্টেফেন উলফের কথাই বলতে চাইছিল। এইবার লাস্ট সিনে দেখা যায় লোইস লেন সুপারম্যানের সমাধিতে এক মুঠো মাটি দিয়ে সেখান থেকে ফিরে যায়, আর তখনই আমরা দেখতে পাই সেই মাটি ক্লার্কের কফিন থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে। মানে আপাত দৃষ্টিতে সুপারম্যান মারা গেলেও কোনোভাবে হয়তো সে এখনো জীবিত হতে পারে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।